এই ভিডিওটা শুরু করার আগে একটা কথা একদম স্পষ্ট করে দিতে চাই। পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণ হবে 4 তারিখে। তার আগে যা কিছু বলা হচ্ছে সবই অনুমান, সবই আন্দাজ। এক্সিট পোল ঠিক হতে পারে, আবার ভুলও হতে পারে, আর তার দায় আমি নিচ্ছি না। বিজেপি কি এই রাজ্যে প্রথমবারের মতন ক্ষমতায় আসবে, নাকি তৃণমূল কংগ্রেস আবারও নিজেদের দখল বজায় রাখবে? এই লড়াইয়ের শেষ কথা বলবে শুধু ফলাফল। যা হবে আগামী 4 তারিখই পরিষ্কার। তাই এখনই ভবিষ্যৎবাণী নিয়ে বড় বড় কথা নয়, সেটা বাস্তবসম্মতও নয়, আর আমি সেই পথে হাঁটছি না। কিন্তু একটা প্রশ্ন থাকছেই, সত্যি যদি এ রাজ্যের ক্ষমতার পালাবদল হয়, তাহলে পশ্চিমবঙ্গ কি পাবে আর কি হারাবে? এই ভিডিও সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা। এটা কোনো রাজনৈতিক প্রচার নয়, কোনো দলের হয়ে সাফাই গাওয়াও নয়। এটা সরাসরি বিশ্লেষণ আপনার আমার এ রাজ্যের মানুষের ভবিষ্যৎ নিয়ে। কারণ একটা কঠিন সত্য আমরা এড়িয়ে যেতে পারি না, ভোটে জিতলেই সব অন্যায় মুছে যায় না। আর কোনো নতুন দল ক্ষমতায় এলে সমস্যা একদিনে ঠিক করে দিতে পারবে না। আর শেষ পর্যন্ত ফলাফল যাই হোক, সেটা হবে মানুষের সিদ্ধান্ত, মেজরিটির রায়। সেই বড় ছবিটা মাথায় রেখেই আই অ্যাম বোস এই ভিডিওটা তৈরি করছে। এবার মূল আলোচনায় আসা যাক। আমরা কিন্তু আমাদের রায় দিয়ে দিয়েছি। আমাদের রায় এখন 4 তারিখ প্রকাশের অপেক্ষায় ইভিএম বন্দী হয়ে রয়েছে স্ট্রং রুমে। আর তার মধ্যেই দু দলের নাটক তো চলছে পুরো দমে। তৃণমূলের নেতারা ইভিএম পাল্টে যাবে, ইভিএম এর কারচুপি হবে, এইসব অভিযোগ তুলে স্ট্রং রুমে পাহারা দিতে বসে পড়েছে। বিজেপি বা কম যাবে কেন? বিজেপিও তাদের সঙ্গে স্ট্রং রুমের সামনে পাল্লা দিয়ে শুরু করে দিয়েছে হাঙ্গামা। আর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে বহু মানুষ দেখছি, সো কল প্রগতিশীল মানুষজন যারা আর কি, তারাই এ বাবা সর্বনাশ হয়ে গেল, বাঙালি শেষ, বাঙালি এবার কি করবে? বিজেপি যদি একবার কোনোভাবে বাংলায় ক্ষমতা এসে পড়ে, তাহলে তো আর দেখতে হবে না, বাঙালির চরম সর্বনাশ। বাঙালির এত বছরের সংস্কৃতি ঐতিহ্য সব নাকি একেবারে রসাতলে চলে গেল। আসুন না দেখে নি, সত্যিই কি বিজেপি এখানে ক্ষমতায় এলে বাঙালির সংস্কৃতি ঐতিহ্য সব রসাতলে চলে যাবে? দেখুন, প্রথমেই বলে নিচ্ছি যে বিজেপি ক্ষমতায় আসবে কি আসবে না সেটা পরের কথা, কিন্তু এই যে সাইকোলজি, যে এই সিপিএম এবং তৃণমূলের বাইরে অন্য কোনো দল ক্ষমতায় আসলে নাকি সবকিছু জলাঞ্জলি যাবে। বিজেপি কি আমাদের সংস্কৃতি ধ্বংস করে দেওয়ার জন্যই আসছে? কথাগুলো কত দূর সত্যি একবার খুঁটিয়ে দেখে না চলুন, তার আগে তারপরে না কথা হবে। দেখুন, কোনো রাজনৈতিক দল কোনো জায়গায় ক্ষমতায় আসতে চায় একটা জাতির সংস্কৃতি ধ্বংস করে দেওয়ার জন্য, এটা আমি বাবার জন্মেও শুনিনি। হঠাৎ করে বাঙালির সংস্কৃতি ধ্বংস করে বিজেপির কি লাভ, সেটাই আমি বুঝতে পারছি না। তারপর বড় কথা হলো, বিজেপির মধ্যে ব্যবসায়ীদের প্রচুর ইনভেস্টমেন্ট আছে। অনেক নিন্দুকেরা বলেন এটা ব্যবসায়ীদের পার্টি। যেখানেই তারা ভারতে ক্ষমতায় আসেন, সেখানেই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে খুব ভালোভাবেই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আর বেঙ্গল তো ঠুঁটো জগন্নাথ, এখানে না আছে ইন্ডাস্ট্রি, না আছে কোনো বড় কারখানা, না আছে কোনো বড় আইটি কোম্পানি। যেসব কোম্পানি আইটি সেক্টরে রয়েছে তার ব্রাঞ্চ অফিস নিয়ে বেঙ্গল রেলা মারে। আসল কোম্পানি তো সব বাইরের বিভিন্ন স্টেটে। তো হঠাৎ করে এখানে এক পয়সার কোনো ইনকাম নেই, যেখানে কোনো ইন্ডাস্ট্রি নেই, যেখানে আইটি সেক্টরে কোনো মেইন অফিস নেই, সেখানে বিজেপি এসে এখানকার কি শেষ করে দেবে? বরং বিজেপি যদি ক্ষমতায় আসে, তো অনেক কাঠখড় পুড়িয়ে এখানে নতুন করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তৈরি করতে হবে তাদের। বড় বড় কোম্পানিগুলো যেখানে গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা, রাজস্থান এইসব জায়গায় রয়েছে, তাদেরকে বুঝিয়ে সুজিয়ে অন্তত এইখানে একটা করে ইন্ডাস্ট্রি নিয়ে আসতে হবে। কারণ না হলে বিজেপি নিজেই নিজের ফাঁপড়ে পড়বে। সুতরাং এখানে ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাবে, ব্যবসা শেষ হয়ে যাবে। বিজেপি ব্যবসা শেষ করে দিতে আসছে, এগুলো বলে লাভ নেই। কারণ বেঙ্গলে এমনিতেই কোনো ইন্ডাস্ট্রি বা ব্যবসা কিছুই নেই। কোনো রকম কোনো কারখানা তো সব মায়ের ভোগে চলে গিয়েছে বহুদিন আগেই। এবার তাহলে বাকি রইল কি? বাঙালি সংস্কৃতি। খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা আসলে কাকে বাঙালি সংস্কৃতি বলি এটা কি জানি? সেটাই একটা বিরাট গোলমেলে ব্যাপার। বাঙালি সংস্কৃতি বলতে আমি যেটুকু বুঝি সেটা হলো রবীন্দ্রনাথ, দুর্গাপুজো, এই সব কিছু মিলিয়ে একটা কিছুকে তৈরি করতে চায় ওই আঁতেল গোছের বাঙালিরা। আসলে বাঙালি সংস্কৃতি বলতে কি বোঝায় সেটা তারা বোধহয় নিজেরাও জানে না। প্রথম কথা বলবো, বাংলায় বাঙালির রবীন্দ্রনাথ বা রবীন্দ্র সংস্কৃতির প্রধান যে ক্ষেত্র, সেটা অবশ্যই শান্তিনিকেতন। কারণ শান্তিনিকেতন থেকেই রবীন্দ্র সংস্কৃতির প্রবাহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এখনো পর্যন্ত শান্তিনিকেতন বা বিশ্বভারতী সেই জায়গার ঐতিহ্য ধরে রাখতে পেরেছে। এছাড়াও বাইরে বহু মানুষ রয়েছেন, বহু প্রতিষ্ঠান রয়েছে যারা রবীন্দ্র চর্চা করে, তাদেরকে আমরা সশস্ত্র সম্মান করি। কিন্তু বিষয় হলো বিশ্বভারতী। এই বিশ্বভারতী কার? বিশ্বভারতী তো কেন্দ্রীয় সরকারের, এর আচার্য তো স্বয়ং প্রধানমন্ত্রী। চিরকালই তাই ছিল, আজও তাই রয়েছে। বিশ্বভারতী কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান। তাই এত বছর বিজেপি থাকার পরেও
বিশ্বভারতীর যখন রবীন্দ্রচর্চা বন্ধ হয়ে যায়নি, রবীন্দ্রচর্চা সঠিকভাবেই চলছে, তাহলে বিজেপি ক্ষমতা এলে এখানে গুটকা কালচার চালু করে দেবে, রবীন্দ্রনাথের গান গাওয়া বন্ধ করে দেবে। আপনি যদি গান করতে বসেন, বিজেপি তেড়ে এসে আপনার বাড়ির হারমোনিয়াম কেড়ে নিয়ে চলে যাবে। এইসব অবাস্তব গল্প কথা যারা ছড়াচ্ছেন এবং কেন ছড়াচ্ছেন আমি জানি না। আর দেখুন, আমরা তো রবীন্দ্রসঙ্গীতকে মোটামুটি রাস্তায় নামিয়ে দিয়েছি। এখন রবীন্দ্রসঙ্গীত মানে কি? রবীন্দ্রসঙ্গীত মানে হচ্ছে রাস্তার ট্রাফিক সিগন্যাল। তো যে জাতি রবীন্দ্রসঙ্গীতের মতন একটা মহামূল্যবান সম্পদকে রাস্তায় ট্রাফিক সিগন্যালে নামিয়ে আনতে পারে, সেই জাতি আবার ভয় পাচ্ছে রবীন্দ্র ঐতিহ্য, রবীন্দ্র সংস্কৃতি শেষ হয়ে যাবে বিজেপি এলে। পাড়ায় পাড়ায় আগে একটা কালচার ছিল, বৈশাখ মাস এলেই রবীন্দ্র নজরুল সন্ধ্যা, সেই বৈশাখের শুরু থেকে একদম জ্যৈষ্ঠের শেষ পর্যন্ত চলতো। আজকে এ পাড়ায় তো কালকে ওর পাড়ায়, সবার বাড়িতে হারমোনিয়াম তবলা নিয়ে বাঙালি রেডি। একটা করে গান তোলানো হতো বাড়ির ছেলে বা মেয়েকে, একটা করে কবিতা শেখানো হতো রবীন্দ্রনাথ আর নজরুলের। পাড়ারই কোনো কাকু জ্যাঠা পিসা সঞ্চালনা করতেন সেই অনুষ্ঠানের। সাদা ফুলের গোড়ের মালায় সাজিয়ে রাখা দুই কবির ছবি। আচ্ছা বলুন তো, এরকম সুখকর ছবি আর চোখে পড়ে না কেন আমাদের? চোখে পড়ে না। আমরা পাড়ায় পাড়ায় রবীন্দ্র নজরুল সন্ধ্যা তুলে দিয়েছি। আমাদের যে ঐতিহ্যগুলো ছিল সেগুলো আমরা পরম যত্নে বাঁচিয়ে রেখেছিলাম, সেগুলো শেষ হয়ে গেছে। এখন রবীন্দ্র নজরুল সন্ধ্যা হয় না, পাড়ায় জলসা হয়। বিভিন্ন সস্তার গানের সাথে কোমর দুলিয়ে কৃত্রিম নোংরা চটুল নাচ, আর তার পেছনে থাকে পলিটিক্যাল পার্টির মদত। সব কিছু যখন হারিয়েই বসে আছি, তাহলে হারানোর কি রয়েছে? পাড়ায় পাড়ায় জলসা কালচার, এটা কি বাঙালির সংস্কৃতি ছিল নাকি? কোনোদিন এই নোংরা জলসা নোংরা ফাংশন হতো? হ্যাঁ, ফাংশন হতো। কুমার শানু, বাপি লাহিড়ী, উষা উত্থুপ, এমনকি কিশোর কুমার পর্যন্ত সেই সব বড় বড় ফাংশনে গান গিয়ে গিয়েছেন। মাচার প্রোগ্রাম, মানুষ রাত জেগে দেখত। কিন্তু সেই সব ফাংশনে নোংরামও হতো না। 90-এর দশক থেকে শুরু করে 2000 সালের প্রথম দিক পর্যন্ত পাড়ায় পাড়ায় পুজোর সময় হোক বা কালী পুজো বা অন্য সময় শীতকালের ফাংশনে বাংলা ব্যান্ড এসেছে, তাদের নিজস্ব গানের ধারা ছড়িয়ে দিয়েছে বাঙালি সমাজের কাছে। কিন্তু তাই বলে এইরকম চটুল গান, নাচ আর জলসা, এটা তো বাঙালির কালচার ছিল না। তা কেন এই ছোট ছোট রবীন্দ্র নজরুল সন্ধ্যাগুলো পাড়ায় পাড়ায় বন্ধ হয়ে গিয়ে ক্ষমতাধারী দলের আস্ফালন দেখাবার জায়গা হয়ে উঠলো এইসব জলসা কালচার? তখন বাঙালির সংস্কৃতি নষ্ট হয়নি, তখন তো বিজেপি ঢুকে আসেনি বাঙালির সংস্কৃতি নষ্ট করে দেওয়ার জন্য। বিজেপি একটা বহিরাগত রাজনৈতিক দল। এই একটা প্রচার এখনো পর্যন্ত চলছে। বহিরাগত কথাটার মানে কি? বাইরে থেকে আসা। ভারতের সমস্ত মানুষের, সমস্ত ধর্মের, সমস্ত ভাষার মানুষের অধিকার আছে ভারতের যে কোনো জায়গায় যাওয়ার। এটা ভারতের সংবিধান অনুযায়ী প্রাপ্ত অধিকার। আপনি ভারতের একটা অঙ্গরাজ্যে দাঁড়িয়ে নিজের দেশের সংবিধানকে কতটা ছোট করছেন জানেন? ভারত থেকে নিজেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন জানেন? তার কারণ আপনি কন্টিনিউয়াসলি বলে চলেছেন ভারত থেকে যারা আসছে প্রত্যেকে বহিরাগত। মানেটা কি? মানেটা কি? দুদিন পর আপনি বলবেন কংগ্রেসের রাহুল গান্ধী তারাও বহিরাগত। এর আগে জওয়াহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী এরা কংগ্রেসের হয়ে বেঙ্গলে প্রচার করতে যখন এসেছে, তখন তো আপনারা বলেননি ওরা বহিরাগত। উত্তরপ্রদেশ থেকে যখন একাধিক নেতা, সমাজবাদী পার্টির নেতা, বিহার থেকে লালু প্রসাদ যাদব আরজেডির নেতা বামফ্রন্টের হয়ে প্রচার করতে এসেছেন, তখন তো আপনি বলেননি ওরা বহিরাগত। প্রকাশ কারাট এসেছেন, ইয়েচুরি এসেছেন সিপিএম এর হয়ে প্রচার করতে, প্রকাশ কারাট বা ইয়েচুরিকে তো আপনি বলেননি ওরা বহিরাগত। যত দোষ হচ্ছে নন্দ ঘোষ বিজেপির নেতাদের বেলায়, তারা সব বহিরাগত। এটা একটা প্রবণতা, আর এই প্রবণতাটা ভারত থেকে আপনাকে বিচ্ছিন্ন করছে। এটা হচ্ছে রাজনৈতিক চাল। এটা কিন্তু আগে ছিল না। আগে কোনোদিন এই বহিরাগত তকমা বাঙালি দেয়নি। আজকে বাঙালি এদেরকে বহিরাগত বলছে। তাহলে ভারতের পার্লামেন্টে গেলে ওরা যদি বাঙালিকে বহিরাগত বলে, তখন বাংলাদেশের সাথে একাত্ম হওয়ার চেষ্টা করে চলেছে বাঙালি। কোন বাংলাদেশ? যেখানে 28% বাঙালি হিন্দুকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। খুন, রাহাজানি, হত্যা, পুড়িয়ে মারা, গণধর্ষণ, এসব জঘন্য অমানবিক অপরাধগুলো করে যারা সেই বাংলাদেশের কিছু মানুষের হাত ধরা। আজকে সেখানে হাতে গোনা 3-4% বাঙালি হিন্দুর বাস। কি বলবেন? সেটা নিয়ে তো বাঙালি প্রগতিশীল বাবুরা কখনো মুখ খোলেননি। আর যাদের আপনারা বহিরাগত বলে চলেছেন, একবার ভেবে দেখুন তো তারা কারা? তারা ভারতের বিভিন্ন মিনিস্টার, ভারতের বিভিন্ন পদে থাকা ব্যক্তি। আপনি দেশের মাটিতে দাঁড়িয়ে তাদেরকে বহিরাগত বলে নিজের স্টেট থেকে বার করে দিতে চাইছেন? এটা কি কোনো দেশ? আর এটা কি কোনো দেশের অঙ্গরাজ্য? এটা তো বিচ্ছিন্নতাবাদীরা করে থাকে। এটা তো যারা ভারত থেকে আলাদা হয়ে আলাদা রাষ্ট্র তৈরি করতে চায় তারা করে থাকে। এই ভয়ঙ্কর খেলা বাঙালিকে যে শ্রদ্ধার আসনে স্থাপন করে রেখেছে এতগুলো বছর ধরে, সারা বিশ্ব এখনো বাঙালিকে দেখলে হাত জোর করে বলে
এদের একটা রবীন্দ্রনাথ রয়েছে, এদের একটা বিবেকানন্দ রয়েছে, এদের একটা রামমোহন, বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র রয়েছে। সেই বাঙালি যে ভারতের চিন্তা প্রবাহকে বয়ে নিয়ে গিয়েছে, সেই বাঙালি যারা ভারত গড়ে তোলার পেছনে নিজেদের বিরাট অবদান রেখেছে, আজকে সেই বাঙালি বিচ্ছিন্নতাবাদীদের দ্বারা প্রভাবিত হয়ে ভারত ভাঙার চক্রান্তে লিপ্ত হচ্ছে। এই প্রচারই কিন্তু চলবে সারা বিশ্ব জুড়ে। আপনি সেই প্রচারেরই ইন্ধন যোগাচ্ছেন। কালকে যখন রাহুল গান্ধী আসবে, তখন এই প্রবণতায় আপনাকে বলা হবে রাহুল গান্ধীকে আপনি বলুন উনি বহিরাগত। নাকি তখন আপনি বলবেন না, যেহেতু রাহুল গান্ধী কংগ্রেস তাই সে বহিরাগত নয়, আর মোদি যেহেতু বিজেপি তাই সে গুজরাটি। এই প্রবণতা কত ভয়ঙ্কর বলুন তো। বিজেপি ক্ষমতায় এসে বাংলা ভাষার উপরে হিন্দি ভাষা চাপিয়ে দিতে পারে। বিজেপি চাইছে হিন্দি ভাষাকে ভারতের রাষ্ট্রভাষা তৈরি করতে, এবং বাংলার সাড়ে সর্বনাশ হবে, বাংলা ভাষা রসাতলে যাবে। এরকম একটা প্রচারও চলছে। কিন্তু প্রকৃত সত্যটা দেখুন, বিজেপি যে যে রাজ্যগুলোতে ক্ষমতায় আছে, যেমন মহারাষ্ট্র, গুজরাট, উড়িষ্যা, আসাম, সেই সব জায়গায় তাদের নিজস্ব ভাষার ওপর হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া হয়েছে বলে কোনো অভিযোগ শুনতে পেয়েছেন কি? তাদের ভাষা পড়ানো বন্ধ করে দেওয়া হয়েছে সেরকম কোনো খবর কি আপনারা পেয়েছেন? উড়িষ্যা তো বাঙালির খুব প্রিয় ডেস্টিনেশন। বহু বছর ধরে বাঙালি পুরী বেড়াতে যায়। পুরী দিকে একবার দেখুন তো সেখানকার মানুষ কি বলেছে। আদৌ সেখানে উড়িয়া ভাষায় চালিত কোনো প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে কিনা, তাদেরকে তাদের ভাষা বলতে দেওয়া হচ্ছে না কিনা, এরকম কোনো ঘটনা আপনি পাবেন না। এমনকি উড়িষ্যার যে লোকেরা এখন সরকার চালাচ্ছে, যারা বিজেপি করে, তারা কি কোনো জায়গায় বলেছে আমরা আমাদের ভাষা ছেড়ে দিয়েছি, হিন্দি ভাষা ব্যবহার করছি? বলেননি তো। তাহলে এই প্রচারটা করা হচ্ছে কেন? আরেকটা বিষয় আপনাদের একটু বলি। হঠাৎ করে বাংলা ভাষার চর্চা বন্ধ করে দিয়ে একটা মাত্র রাজ্যে বিজেপি হিন্দি ভাষা চালাতে যাবে কেন? যেখানে গুজরাটে গুজরাটি ভাষা চলছে, মহারাষ্ট্রে মারাঠি ভাষা চলছে, উড়িষ্যাতে উড়িয়া ভাষা চলছে, কোথাও কোনো অভিযোগ নেই। হঠাৎ করে বাংলা, সেখানে তারা হিন্দি ভাষা চালাতে যাবেন কেন? আর আমরা বাঙালি নিজেদের মাতৃভাষাটাকে কতটুকু সম্মান করি বলুন তো। যদি পারতাম, আজকে বাংলা মিডিয়াম স্কুলগুলোর এই অবস্থা হতো না। আমার ছেলের বাংলা ঠিক আসে না, এইরকম কবিতাও লিখতে হতো না বাঙালি কবিকে। এ তো বাস্তব চরম সত্য মশাই। আমাদের বাড়ির ছেলেমেয়েরা যদি বাংলা না বলতে পারে, বাংলায় কথা বলতে না জানে, একটা বাংলা সেন্টেন্সের মধ্যে 14টা ইংরেজি শব্দ ব্যবহার না করে, আমরা স্ট্যাটাসে পিছিয়ে পড়ি, আমরা লোকসমাজে মুখ দেখাতে পারি না, আমরা আমাদের ভাষাকে কতটা ঘৃণা করি, সেটা এর থেকেই বোঝা যায়। আমরা মনে করি প্রগতিশীল হতে গেলে, বিশ্বের সঙ্গে মিশতে গেলে ইংরেজি একমাত্র ভাষা, মানে সেই ব্রিটিশদের কালচার আমাদের মধ্যে পূর্ণ মাত্রায় রয়েছে। কিন্তু বিশ্বে দেখুন, ইংরেজিকে নিয়ে এত কিন্তু লাফালাফি নেই। ফ্রান্সের লোকেরা ফ্রেঞ্চ ভাষাকে এগিয়ে ধরেছেন এবং তাতেই তাদের যথেষ্ট উন্নতি হয়েছে। ল্যাটিন যারা ব্যবহার করেছেন, তারা সেই ভাষাতেই নিজেদের সমস্ত কাজ করেছেন, তারা ইংরেজির পেছনে পেছনে ছোটেননি, তাতেই তাদের উন্নতি হয়েছে। আমরাই একমাত্র যারা নিজেদের ভাষা ভুলে অন্যের ভাষার কাছে গিয়েছি, আবার আমরাই হিন্দি ভাষা আমাদের ওপর চাপিয়ে দেওয়া হবে বলে এখন হাত পা ছড়িয়ে কাঁদতে বসেছি। আচ্ছা, একটা কথা বলুন তো, ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গ তো যুগ যুগান্তর ধরে রয়েছে। ভারত স্বাধীন হয়েছে দেখতে দেখতে তো 75টা বছর চলে গিয়েছে। এই সময় আপনার উপর হিন্দি চাপিয়ে দেওয়ার জন্য কি কি অত্যাচার করা হয়েছে? সাউথ ইন্ডিয়া এই নিয়ে আন্দোলন করেছে। অসমীয়াদের সঙ্গে বাঙালির ভাষা নিয়ে একটা গোলমেল পরিস্থিতি তৈরি হয়েছিল, যাতে গুলিও চলেছে। সেটা তো অসমীয়া ভাষার সঙ্গে। হিন্দি ভাষার সঙ্গে কোনো প্রবলেম হয়েছে আপনার? কত অত্যাচার করা হয়েছে আপনার উপর, কতবার গুলি চলেছে আপনার উপর? চলেনি তো। কিন্তু পাশের দেশ বাংলাদেশ, যা আমাদের কেটেই তৈরি করা হয়েছিল, তৎকালীন পূর্ব পাকিস্তান, তারা কিন্তু ধর্মীয় ভিত্তিতে ভাষা, ভালো করে শুনুন, ধর্মীয় ভিত্তিতে ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বাঙালির ওপর। কিন্তু এখানকার হিন্দিভাষীরা কিন্তু ধর্মীয় ভিত্তিতে কখনো আপনার ওপর কোনো ভাষা চাপাতে চাননি। যদি চাপাতে চাইতো, এখানেও বড় আন্দোলন হতো, আপনাকে এতদিন অনেক কিছু করতে হতো। কিন্তু কোথায়? কটা বাংলা ভাষা আন্দোলন হয়েছে পশ্চিমবঙ্গে? বিজেপি একবার ক্ষমতা এলে বাঙালির মাছ খাওয়া বন্ধ করে দেবে। মাছে ভাতে বাঙালি মাছ না খেয়ে মরবে। রবিবার দুপুরে মাংসের ঝোল দিয়ে ভাত খাওয়া ঘুচিয়ে দেবে বিজেপি। বিজেপি এলে শুধুই নিরামিষ, শুধুই ঢোকলা থেপলা, এইসব খেয়েই কাটাতে হবে। হিন্দি অঞ্চলের খাওয়াই হবে আপনার প্রধান খাবার। প্রথমে আপনাকে বলে রাখি, যে খাবারগুলোর কথা প্রচার করা হচ্ছে, এই ঢোকলা, ঘেবর, এগুলো কোনোটাই হিন্দিভাষী অঞ্চলের খাবার নয়। এদের কথার মধ্যেই কত কন্ট্রোভার্সি একবার ভেবে দেখুন। এগুলো সবই কিন্তু গুজরাটি খাবার। অন্যদিকে হিন্দিভাষী অঞ্চল, যেমন ধরুন বিহারের চম্পারণ মিট বিখ্যাত, বিহার মাছের জন্য বিখ্যাত, বিহারের বেশিরভাগ মানুষ আমিষই খায়। হিন্দিভাষী অঞ্চলের আরেকটা বড় উদাহরণ হল উত্তরপ্রদেশে কাশী, মথুরা, বৃন্দাবন, এইরকম কিছু জায়গা ছাড়া বাকি সমস্ত জায়গায় উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় আমিষ রান্নার জন্য বিখ্যাত। এই যে বিরিয়ানিও তো লখনৌয়ের বিখ্যাত। লখনৌয়ের বিরিয়ানি, লখনৌয়ের কাবাব, এসব তো বিখ্যাত খাবার। আর সেগুলো নিয়ে তো বাঙালিরা রীতিমতো নস্টালজিয়াও ফিল করেন। কাশী তো বাঙালিদের সেকেন্ড সিটি।
সেই সত্যজিৎ রায় জয় বাবা ফেলুনাথ করে দেখিয়ে দিয়ে গেছেন যে কাশিতে কত বাঙালি থাকেন। একসময় বাঙালি বৃদ্ধাদের শেষ জীবনযাপনের জায়গা ছিল এই কাশি। তো এইসব বাঙালিরা কি মাছ মাংস খাওয়া ভুলে গিয়েছে, হিন্দুস্তানি হয়ে গিয়েছে? এমনকি কাশিতে খুঁজলেও আপনি মাছ মাংসের দোকান পেয়ে যাবেন। অদ্ভুত যুক্তি। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, বিজেপি তো উত্তরপ্রদেশে এত বছর ধরে ক্ষমতায় রয়েছে, সেখানে আবার আপনাদের কথা অনুযায়ী সব থেকে বেশি হিন্দুত্ববাদী অর্থাৎ হিন্দু ধর্মের পোস্টার বয় যোগীরাজ চলছে। যোগীরাজ চলার পরে উত্তরপ্রদেশে অনেক অভিযোগ উঠলেও বিরিয়ানি কি বন্ধ করে দিয়েছে নাকি? হালফিলের কয়েক বছরের মধ্যে যারা যারা লখনৌ ঘুরতে গিয়েছেন তারা কি কেউ বিরিয়ানি পাননি? এমন অভিযোগ শুনেছেন? আমি নিজে সেখানে গিয়ে বিরিয়ানি চেখে এসেছি। ওখানে রমরমিয়ে বিরিয়ানি চলে এবং কাবাবের সমস্ত দোকান রমরমিয়ে চলে। তার মানে বিজেপি এলেই সমস্ত আমিষ খাবার বন্ধ হয়ে যাবে, এই যুক্তিটা ধোপে টিকল না। এবার আসি উড়িষ্যাতেও বিজেপি ক্ষমতায় এসেছে। নবীন পট্টনায়কের বিজু জনতা দল সরকার চলে সেখানে। ক্ষমতায় আসার পরে বিজেপি কি সেখানে নিরামিষ খাওয়া চালু করেছে? একবার খোঁজ নিন তো। আপনারা তো বাঙালিরা কিছুদিন অন্তত পুরীতে ছোটেন। পুরীর মাছ ভাতের কটা হোটেল বন্ধ হয়েছে? পুরীর আশেপাশে চিংড়ি মাছ, কাঁকড়া, বিভিন্ন সি ফুড খাবারের নতুন নতুন দোকান গড়ে উঠেছে। লোকে আয়েশ করে খাচ্ছে আমিষ খাবার, একটাও কি বন্ধ হয়ে গিয়েছে? বিজেপি এত মূর্খ নয় যে এত বড় বড় ইন্ডাস্ট্রিটাকে বন্ধ করে দেবে, এত টাকার লোকসান ঘটাবে। আর উত্তরপ্রদেশের বৃন্দাবন সহ বিভিন্ন জায়গায় আমিষ খাওয়া যায় না। সেটা বিজেপি আসার অনেক আগে থেকেই খাওয়া যায় না। এমনকি বিজেপির জন্ম হওয়ার আগে থেকেও মথুরা, বৃন্দাবন, হরিদ্বারে আমিষ নিষিদ্ধ ছিল। কেন? আমাদের পশ্চিমবঙ্গে এমন বহু বৈষ্ণব আখড়া নেই যেখানে আমিষ নিষিদ্ধ? মায়াপুরে গিয়ে কি আপনি আমিষ খান? চৈতন্যদেবের জন্মভূমিতে গিয়ে কি আপনি আমিষ খাওয়ার কথা বলেন? দেখুন, ভারত বহুত্ববাদের দেশ, এখানে বহুত্ব টিকে রয়েছে। রাজস্থানের লাল মাটন বিখ্যাত, তা সেখানেও তো বিজেপি সরকার। রাজস্থানীদের মাটন খাওয়া কি বন্ধ হয়ে গিয়েছে? সেখানে যারা যারা বেড়াতে গেছেন কয়েক বছরের মধ্যে কি অভিজ্ঞতা আপনাদের? মাটন বন্ধ? কোনো জায়গাতেই কিছু বন্ধ হয়নি। তাহলে এই ভয়টাও অমূলক যে বিজেপি এলেই আমাদের হাত পা ধুয়ে একেবারে বৈষ্ণব হয়ে যেতে হবে, কেউ আর কোনো আমিষ খাবার খেতে পারবে না। আর একটা কথা, বিজেপি ক্ষমতা এলে পশ্চিমবঙ্গের শিক্ষা একেবারে শেষ হয়ে যাবে, শিক্ষা বলে আর কিছু থাকবেই না। আচ্ছা, আমি আপনাদের একটা কথা বলি, আমাদের বাঙালি বাড়ির ছেলে মেয়েরা এতটাই যখন বাংলার শিক্ষা নিয়ে সচেতন, আমরা কেন সিবিএসই বা আইসিএসই বোর্ডের আন্ডারে পড়ি? সেটা তো কেন্দ্রীয় সরকারের, বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের। সেই সিবিএসই বা আইসিএসই বোর্ডের যাওয়ার জন্য বাঙালি ছেলেমেয়েরা লাফালাফি করে, আর এমনি সময় আমরা বলবো ওরা এলে শিক্ষা একেবারে অধঃপতন হয়ে যাবে। বিজেপি শাসিত রাজস্থান, বাম শাসিত কেরালা, আবার বিজেপি দীর্ঘদিন ধরে শাসন করেছে গুজরাট, সেই সব জায়গায় শিক্ষার পার্সেন্টেজের হারে বাংলাকে ছাড়িয়ে অনেক এগিয়ে গিয়েছে। ভারতের প্রথম 10টা রাজ্যের মধ্যে বাংলার স্থান হয়নি, বাংলা তার নিচে রয়েছে। তো এই আমাদের শিক্ষার অবস্থা। আমরা কোন শিক্ষার জন্য ভয় পাচ্ছি বলুন তো, যে ওরা এলে আমাদের সেই শিক্ষা চলে যাবে? আসুন একবার দেখে নিই শিক্ষার হারে কোন রাজ্য কোথায় রয়েছে আর বাংলার অবস্থানটাই বা কী। ভারতে মোটামুটি সব রাজ্যের সাক্ষরতার হার আলাদা আলাদা, তবে 94 থেকে 99% নিয়ে কেরালা একেবারে টপে রয়েছে। এর ঠিক পরে রয়েছে লাক্ষাদ্বীপ আর মিজোরাম। শুধু পড়াশুনোর হার নয়, শিক্ষার মান আর পরিকাঠামো দিক থেকে কেরালার সঙ্গে রাজস্থান, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ আর গুজরাটকে এগিয়ে ধরা হয়। অন্যদিকে এই হিসেবেই দেখলে পশ্চিমবঙ্গ এখনও টপ 10 রাজ্যের মধ্যে নিজেদের জায়গা করে নিতে পারেনি। বিজেপির বিরুদ্ধে পরের অভিযোগ, বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করে দেবে। দেখুন, আমরা আমাদের সংস্কৃতিটাকে কতটা শ্রদ্ধা করতে পারি সেটা একটু আগেই আপনাদের কাছে আমি বলেছি। বন্দে মাতরম, জনগণ মন, এই দুটোই ভারতের জাতীয় জীবনের অন্যতম দুটো প্রধান সঙ্গীত। এর দুটোই দুজন বিখ্যাত বাঙালি মনীষীর লেখা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর। বন্দে মাতরম তিনি লিখেছিলেন এবং জনগণ কবিগুরু রবীন্দ্রনাথ লিখেছিলেন। এই দুটোকেই পরম আগ্রহ এবং শ্রদ্ধায় ভারত মাথায় তুলে রেখেছে। কোথায় ভারতের অন্যান্য রাজ্যের মানুষরা তো কোনোদিনও বলেনি যে বাঙালির লেখা গান গাইব না, বাংলায় লেখা জনগণ মন আমরা গাইব না। এমনকি বন্দে মাতরম সঙ্গীত নিয়ে এত উৎসব কেন্দ্রীয় সরকার করলো, আর পশ্চিমবঙ্গ চুপ করে রইল, কারণ বন্দে মাতরম সঙ্গীত নিয়ে কিছু করলে একটা বিশেষ কমিউনিটির রাগ করতে পারে। বাংলাদেশের অবস্থা দেখুন, সেখানে বারবার বলা হচ্ছে রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত উঠিয়ে দেয়া হবে। তার কারণ কি জানেন? ওরা রবীন্দ্রনাথকে আর বাঙালি হিসাবে দেখে না, রবীন্দ্রনাথের জন্য গর্ববোধ করে না। ওরা কেবলমাত্র একটা উগ্র ধর্মীয় মৌলবাদের দৃষ্টিভঙ্গি থেকে রবীন্দ্রনাথের আমার সোনার বাংলার মতন বিখ্যাত গানের বিচার করেছে। কিন্তু ভারত কোনোদিনও বলেনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালি ছিলেন না। তারা তাকে ঋষি বঙ্কিমচন্দ্র বলেছেন। তারা রবীন্দ্রনাথকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেছেন। ভারতের অনেক ভাষা, তাদের অনেক কবি রয়েছে। কোথায় কোনোদিন তো দক্ষিণ ভারতের কেউ বলেননি আমরা রবীন্দ্রনাথের লেখা গান গাইব না।
গুজরাটের কেউ বলেনি আমরা গুজরাটি কবির গান চাই, মহারাষ্ট্রের কেউ বলেনি আমরা মারাঠি কবির গান গাইতে চাই। কিন্তু আমরা আজকে যেভাবে ওদেরকে গালাগাল দিচ্ছি, ঘৃণা ছড়িয়ে দিচ্ছি, ভারতকে ছোট করছি, এর ফলে আমরা নিজেদেরকে ভারতের যে স্থানে আমরা রয়েছি সেখান থেকে সারা ভারতের চোখে অনেকটাই ছোট প্রমাণ করছি। কোথায় স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র দল গড়েছেন দেশকে স্বাধীন করবার জন্য, আজাদ হিন্দ ফৌজ, হাজার হাজার তামিল, হাজার হাজার উত্তরপ্রদেশের মানুষ, হাজার হাজার বিহারের মানুষ তার সেনাবাহিনীতে ছিলেন। কত পাঞ্জাবি ভাইয়েরা এগিয়ে এসেছেন, নেতাজিকে নিজেদের নেতা বলে মেনে নিয়েছেন। তারা তো কোনোদিনও বলেননি নেতাজি বাঙালি, আমরা তার জন্য লড়বো না, বা নেতাজি এটা বলেননি আমি হিন্দিতে ভাষণ দেব না, আমি বাঙালি বলে। রাসবিহারী বসু জাপান গিয়েছেন, বিপ্লবী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে যারা লড়াই করেছেন তারা তো বেশিরভাগই অবাঙালি। উত্তরপ্রদেশের মানুষ, দিল্লির মানুষ, মধ্যপ্রদেশের মানুষ, কোথায় তারা তো কোনোদিনও বলেননি যে একজন বাঙালিকে নেতা বলে মেনে নেব না। তার কারণ কি জানেন? বাঙালি একমাত্র জাতি যারা সবাইকে গ্রহণ করতে পেরেছিল। যে বিশ্বভারতী রবীন্দ্রনাথকে নিয়ে আমরা এত গর্ববোধ করি, জানেন কি? রবীন্দ্রনাথের ঠাকুর বাড়িতে নিয়ম ছিল ভারতের বিভিন্ন প্রদেশ থেকে হিন্দু ব্রাহ্মণ ছেলেদের সাথে নিজেদের মেয়েদের বিয়ে দেওয়া, এমনকি সেই সব প্রদেশের মেয়েদেরকে বাড়ির বউ করে আনা, যেভাবে লক্ষ্মীনাথ বেজবরুয়ার মতন অসমীয়া সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ ঠাকুর বাড়ির জামাই হয়েছিলেন। সৌমেন্দ্রনাথ ঠাকুরের বউ হয়ে এসেছিলেন শ্রীমতী ঠাকুর, যিনি গুজরাটের মেয়ে। এবং একজন গুজরাটি মেয়ের হাত ধরেই, শ্রীমতী ঠাকুরের হাত ধরেই রবীন্দ্রনাথের ডান্স ফর্ম নতুনভাবে পাল্টে গিয়েছিল। তিনি বৈতালিককে নেতৃত্ব দিয়েছিলেন একজন গুজরাটি মেয়ে হয়ে। আজকের বিশ্বভারতীতে রবীন্দ্রনাথ স্বয়ং হিন্দি ভাষা শিক্ষার জন্য, হিন্দির উন্নতির জন্য হাজারী প্রসাদ দ্বিবেদীর মতন হিন্দি সাহিত্যের বড় সাহিত্যিককে নিয়ে এসেছিলেন। সেই হাজারী প্রসাদ দ্বিবেদী রবীন্দ্রনাথের একাধিক রচনাকে হিন্দি ভাষায় অনুবাদ করেছিলেন। কোথায় রবীন্দ্রনাথের তো কখনো মনে হয়নি এরা গুজরাটি, ওরা তামিল, ওরা মারাঠি, ওরা পাঞ্জাবি। আজ আমরা কোথায় নিজেদের নামিয়েছি? যে বাংলা এগুলোর থেকে আলাদা ছিল, আজকে আমরা সারা দেশকে ভাগ করার ছুরিটা নিজেদের হাতে তুলে নিচ্ছি ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে। বাঙালি সংস্কৃতি যদি বিজেপি এলে ধ্বংস হয়ে যায়, বাঙালিকে যদি আর তার সংস্কৃতিতে বাঁচতে না দেওয়া হয়, তাহলে এত বছর ধরে মহারাষ্ট্রে তো বিজেপি শিবসেনা এরা ক্ষমতায় থেকেছে, সেখানে তো দুর্গাপুজো করে চলেছেন মুখার্জি পরিবার, মানে রানী মুখার্জির পরিবার। দীর্ঘদিন ধরে তারা সেখানে রয়েছে। বিখ্যাত বাঙালি গায়ক অভিজিৎ যিনি সেখানে রয়েছেন, মিঠুন চক্রবর্তী রয়েছেন। তারা কিভাবে সেখানে রমরমা করে বম্বেতে দুর্গাপুজো করে? বম্বেতে দুর্গাপুজো তো এখন দেখার মতো। বিহারে কত দুর্গাপুজো হয় জানেন? মধুপুর, জসিডি, গিরিডি একসময় বাঙালিদের সেকেন্ড হোম ছিল। এখনো বহু বাঙালি ওখানে থাকে। সেখানে কতগুলো দুর্গাপুজো হয় জানেন? যে সময় বাঙালি দুর্গাপুজো হয় আশ্বিন মাসে, সেই সময় সারা ভারত জুড়ে অবাঙালি হিন্দুদের নবরাত্রি উৎসব চলে। আবার উত্তরপ্রদেশেও নবরাত্রি চলে, সেখানেও প্রচুর বাঙালি আছে যারা কাশীতে দুর্গাপুজো করেন। একবার দুর্গাপুজোর সময় গিয়ে দেখে আসবেন। যারা বেড়াতে যান দুর্গাপুজোর সময়, অনেক বাঙালি তো বাইরে বাইরে পুজো হলিডে ছুটিতে কাটাতে যান, তাদের এই অভিজ্ঞতা রয়েছে। তারা অনেকেই দেখেছেন কলকাতার মতন জৌলুস না থাকলেও নিয়ম রীতি মেনে সেখানকার বাঙালি, মানে প্রবাসী বাঙালিরা বিভিন্ন জায়গায় দুর্গাপুজোয় মেতে ওঠে। কোথায় কোন জায়গায় দুর্গাপুজোর উপর হামলা হয়েছে বলুন তো? যেখানে বাংলাদেশের দুর্গা প্রতিমা ভেঙে দেওয়া হয়েছে, হামলা করে পুজো বন্ধ করে দেওয়া হয়েছে। সেইভাবে এখানে কোনোদিনও কি হামলা দেখেছেন? কিন্তু আমরা এখানে চিৎকার করে বলছি ওদেরকে ছট পুজো করতে দেব না, ওদের পুজো করতে দেব না। বিজেপি ক্ষমতায় এলে ওরা দুর্গাপূজা বন্ধ করিয়ে দেবে। যেসব বিজেপি শাসিত রাজ্যে বাঙালিরা দুর্গাপুজো করছে, সেখানে বিজেপি দুর্গাপুজো বন্ধ করাতে পারলো না, ক্ষমতা হলো না। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা এলেই নাকি বাঙালি যে হাজার হাজার বছর ধরে মা দুর্গার আরাধনা করে চলেছে, সেই পুজো বন্ধ হয়ে যাবে। ভারতে কোনো একটা সরকার কোনো জায়গায় জিতে এসে এত বড় ঘটনা আজ পর্যন্ত ঘটাতে পেরেছে? বিজেপি বিহারে জিতে এসেছে, বিজেপি উড়িষ্যায় জিতে এসেছে, বিজেপি উত্তরপ্রদেশ বা হিন্দি বলয়ের রাজ্যে জিতে এসেছে, বিজেপি রাজস্থানে জিতে এসেছে, বিজেপি গুজরাটে জিতে এসেছে। কোথায় সেখানকার কালচার তো বিপদের মুখে পড়েনি। মানে সেগুলো কালচার নয়, একমাত্র বাঙালিরটাই কালচার। এই বছর বা যে বছরগুলো থেকে বিজেপি ক্ষমতা এসেছে, সেখানে কি বিজেপি উত্তরপ্রদেশ বা হিন্দি বলয়ের কালচার চাপিয়ে দিয়েছে ওড়িশার ওপর? ওড়িশায় কি জগন্নাথের রথযাত্রা বন্ধ হয়ে গিয়েছে? কোথায় সেসব স্টেটের লোকেরা তো ভয় নেই যে আমাদের কালচার হাতছাড়া হয়ে গেল, আমাদের এখানে সংস্কৃতি ভুলে গেল, আমরা কেন ভয় পাচ্ছি দুর্গাপুজো বন্ধ করে দেবে বিজেপি? যেসব প্রবাসী বাঙালিরা বাইরে রয়েছেন, তারা যদি বিজেপি শাসিত রাজ্যে অত্যাচারিত হতেন, তাহলে তারা তো এখানে চলে আসতেন। তারা কি অত্যাচারিত হচ্ছেন? তারা মানে সারা ভারত থেকে বাঙালিকে মেরে তাড়ানো হচ্ছে, এটা সঠিক কথা নয়। কাদের মেরে তাড়ানো হচ্ছে, কেন তাড়ানো হচ্ছে, তার কারণ বাংলাদেশে ঢুকে গেছে। অনেকের মধ্যে এই ভয়টা কাজ করছে। কেন এরকম হয়েছে?
তার কারণ বাংলাদেশে রেডিক্যাল চেঞ্জ, সেখানকার ধর্মীয় উগ্র মৌলবাদীরা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষকে জীবন্ত দগ্ধ করে মেরেছে, ওখানে প্রচুর অত্যাচার চালাচ্ছে, তার প্রতিক্রিয়া আমাদের ভারতে পড়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী রোহিঙ্গা কিংবা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়টাও প্রচারিত হয়েছে। তাই এইসব ঘটনার প্রভাব নিয়ে অনেক কথা বলা হলেও ভারতের অন্যান্য রাজ্যে কাজ করতে যাওয়া বা থাকা বাঙালিদের ওপর তেমন কোনো ব্যাপক অত্যাচারের নির্দিষ্ট প্রমাণ সামনে আসেনি। যদি সত্যিই সেরকম ব্যাপক ঘটনা ঘটতো তাহলে নিশ্চয়ই অনেক বাঙালি দল বেঁধে ফিরে আসতেন, কিন্তু সেরকম কি হচ্ছে? দলে দলে বাঙালিরা কি ওয়েস্ট বেঙ্গলে ব্যাক করছে? যদি তারা ব্যাক করতো, ওয়েস্ট বেঙ্গলের এমনিতেই ভাড়েমা ভবানী, তাদেরকে অ্যাকোমোডেট করা, তাদের চাকরি দেওয়ার কোনো ক্ষমতা ওয়েস্ট বেঙ্গলের রয়েছে? নেই। তাহলে কেন হঠাৎ করে বিজেপি ক্ষমতায় আসবার পর বাঙালিদের অবস্থা সারা ভারতে খারাপ হয়ে যাবে? বিজেপি শাসিত রাজ্যে এখনও এত বাঙালি সেখানে থেকে তারা চাকরি করে যাচ্ছেন, তাদের তো কিচ্ছু হয়নি। এবার নিজেদের সংস্কৃতি থেকে সরে যাওয়া। আচ্ছা, যেসব বাঙালিরা সেসব জায়গায় রয়েছেন তারা কি নিজেদের সংস্কৃতি থেকে সরে গিয়েছেন বা হিন্দি বলতে শুরু করে দিয়েছেন? মাতৃভাষা এরকম একটা জিনিস না যেটা ভুলতে চাইলে এক মুহূর্তে ভোলা যায়, আর ভুলতে না চাইলে আপনি সারা জীবনেও ভুলতে পারবেন না। সুদূর আমেরিকাতে বসেও বাঙালি সংস্কৃতি চর্চা করে যেতে পারে, আবার এই কলকাতাতে বসেও মাম্মি ড্যাডি শেখানো হয় বাচ্চাদের, বাবা মা এই শব্দগুলো খুব ব্যাকডেটেড বলে। সেখানে কার দোষ? বিজেপির? বাঙালি ছেলেরা আজকে কতটা বাংলা গান শোনে বলুন তো? কতটা রবীন্দ্র চর্চা করে? বাংলা বই পড়ার চল কতটা রয়েছে? এখন তো ইংরেজি বই তাকে না সাজালে বাড়ির সম্মান থাকে না। বিভূতিভূষণ, তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়, উপেন্দ্র কিশোর, সুকুমার রায়, লীলা মজুমদার, এই সকল সাহিত্যিকেরা সেই সব আমাদের কৈশোর যৌবন আমরা নিজেরাই জলাঞ্জলি দিয়েছি। বাংলা সাহিত্যে যে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে, এটা কার দায় বলুন তো? আমাদের দায় নয়। আমাদের অন্যতম বড় ইন্ডাস্ট্রি হলো টলিউড। বিজেপি ক্ষমতা এলে আমাদের সিনেমার নাকি 12টা বেজে যাবে। আচ্ছা, সত্যিই কি তাই? তাহলে বাঙালি সাউথ ইন্ডিয়ার সিনেমা থেকে কপি পেস্ট করে বিগত 15 বছর ধরে সিনেমা বানিয়ে চলেছে কেন? একজন বাঙালি পরিচালক তো তিনি সাউথ ইন্ডিয়ার থেকে কপি করতে করতে কপি চক্রবর্তী নাম হয়ে গিয়েছে। তা তিনি যখন এত বড় বাঙালি, তিনি বাংলা সাহিত্য নির্ভর সিনেমা বানালেন না কেন? একসময় তো বাংলা সাহিত্য নির্ভর সিনেমার দিকে সারা ভারত তাকিয়ে থাকতো। আজও বাংলা সাহিত্যে মণিমুক্তের ভাণ্ডার রয়েছে, তবুও কেন সস্তা নোংরা ডায়লগ দিয়ে সিনেমা হিট করতে চাওয়া? কেন অত্যন্ত বস্তা পচা স্ক্রিপ্ট নিয়ে আর কিছু সস্তার চটকদারি আইটেম ডান্স দিয়ে আমরা বলিউড সিনেমার নকল করতে চাইছি? এই নকলটা কি বিজেপি আমাদের শিখিয়ে দিয়েছে, নাকি আমরা নিজেরাই নিজেদের সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হচ্ছি? নীরজ চন্দ্র চৌধুরী একসময় আত্মঘাতী বাঙালি লিখেছিলেন। কেন বাঙালি আত্মঘাতী? আজ আমরা আমাদের সেলফ অ্যানালিসিসটা ভালো করে করতে পারছি না। তার জন্যই আমরা নিজেরাই নিজেদের কাঙ্ক্ষিত শত্রু তৈরি করছি। একটু একটু করে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার প্রক্রিয়া চালাচ্ছি, কিন্তু এটা করে কি আদৌ বাঙালির লাভ হবে? একটা জাতীয় দল, তাকে আপনি পছন্দ করতে পারেন, তার নীতি, তার অর্থনৈতিক নীতি, তার পরিকাঠামো, তার আদর্শ বিরোধিতাও করতে পারেন, কিন্তু বাঙালি ও বাঙালির এই সাম্প্রদায়িক চিন্তা তুলে কেন আপনি বিরোধিতা করবেন? এটা কি বাঙালি সংস্কৃতির সঙ্গে যায়? রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু যে অখণ্ড ভারতের স্বপ্ন দেখেছিলেন, বিশ্বভারতীতে হাজার হাজার মানুষকে আপন করেছিলেন, সারা ভারতের সংস্কৃতিকে মিলিয়েই তো বিশ্বভারতী তৈরি হয়েছে। বিশ্ব মানবের কাছে ভার আপদের সংস্কৃতিকে পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন রবীন্দ্রনাথ। তিনি তো বাঙালি অবাঙালি করেননি। নেতাজি সুভাষচন্দ্র বসু তো কোনোদিনও বাঙালি অবাঙালি করেননি। স্বামী বিবেকানন্দ তো সারা ভারত চষে খেয়েছেন। ক্ষেত্রীর মহারাজ তাকে হিন্দু ধর্মের সার্বভৌমত্ব প্রচারের জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন বিদেশে যাওয়ার। কোথায় ক্ষেত্রীর মহারাজ তো ভাবেননি স্বামী বিবেকানন্দ বাঙালি সন্ন্যাসী? শ্রী অরবিন্দ তো পণ্ডিচেরিতে গিয়ে নিজের আধ্যাত্ম চেতনা প্রচার করেছেন। আজও সাউথ ইন্ডিয়া শ্রী অরবিন্দের গভীর প্রভাব রয়েছে, তারা তো ভাবেননি শ্রী অরবিন্দ বাঙালি? আজও এইসব বাঙালির শ্রেষ্ঠ মনীষীরা ভারতের সম্মানের আসনে বিরাজ করছেন। আমরা কি এই ঘৃণার রাজনীতি করে তাদের অসম্মান করছি না? একবার ভেবে দেখবেন। কিন্তু এই ভিডিও এখানেই শেষ করছি। আপনি কি মনে করেন? আপনার মতামত জানাতে ভুলবেন না। কে জিতবে কে হারবে সেটা 4 তারিখ আপনারা জানতে পেরে যাবেন। এই ভিডিও যদি তখন দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। আমি সেই বিষয়ে যাচ্ছি না, কিন্তু যে মতামতগুলো, যে মানসিকতা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের রাজনৈতিক চেতনা বলি আমরা যাকে, সেটাকে সত্যি ঠিক আপনি ডিসাইড করুন। সঙ্গে থাকবেন, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর যেতে যেতে বলবো, চ্যানেলটি ভালো লাগলে আজই সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে তাহলে। জয় হিন্দ।